হ্যালো, কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার করে? হ্যালো, কথা শোনা না গেলে তোমরা বলবা, ঠিক আছে? আচ্ছা, কথা শোনা যাচ্ছে। ঠিক আছে, নেটওয়ার্কে একটু ঝামেলা হইতে পারে, তো ডিসকানেক্টেড হয়ে যেতে পারে। তোমরা আবার জয়েন, তোমরাও কানেক্টেড থাকবে, আমি হয়তো ডিসকানেক্টেড হয়ে যাব, আবার চলে আসবো, সমস্যা না, 2-1 সেকেন্ডের মধ্যে চলে আসবো। আজকে এখন বৃষ্টির দিন, তো নেটওয়ার্ক একটু বেশি ঝামেলা করতেছে। ওকে, তো আজকে ক্লাস খুব বেশি লম্বা করব না, এই 40 মিনিট থাকবে, প্রথম 40 মিনিটই। আর এক্সাম যেহেতু আছে, তো হ্যাঁ, লাস্ট ক্লাসে আমরা একটা ম্যাথ রেখে গেছিলাম, ওইটা থেকে শুরু করি। আমরা চ্যাপ্টার 9 শুরু করেছি, চ্যাপ্টার 9 এর এ যেটা, ওইটা করতেছি। সো লাস্ট ক্লাসে আমরা একটু বেসিক আলোচনা করেছিলাম এবং কিছু ম্যাথ দেখেছিলাম, এইটা রয়ে গেছিল, রাইট? 12, 13। সো এইটা হচ্ছে কি নদী নৌকার ম্যাথ। তোমরা ফিজিক্সের ফার্স্ট পেপারে ভেক্টর প্রচুর পড়েছো, রাইট? নদী নৌকার ম্যাথে। সো এইখানে হচ্ছে গিয়ে আগে যে ম্যাথগুলো ছিল, ওগুলো ছিল তোমার, আর কি বলবো, ভ্যালু দিয়ে দিত, ওই ভ্যালু থেকে তোমরা ম্যাথগুলো আনসার বের করতে, এরকম। কিন্তু এখানে হচ্ছে প্রমাণ করো টাইপের ম্যাথগুলো দেওয়া থাকবে। তো এখানে যাওয়ার আগে নদী নৌকার ম্যাথের একটু কনসেপ্টটা ক্লিয়ার করে আসি। তোমাদের অনেকের হয়তো ক্লিয়ার থাকার কথা জিনিসটা। মনে করো হচ্ছে গিয়ে একটু ইয়েতে যাই আমি, হোয়াইট বোর্ড দেখাইলে মনে বেটার হয়তো। আচ্ছা, এখানেই দেখাই ফেলি। মনে করো হচ্ছে একটা নদী, রাইট? একটা নদী। তো এটার প্রস্থ হচ্ছে এইটা, এইটা হচ্ছে তোমার প্রস্থ। নদীর প্রস্থ বলতে এটাকে বোঝায়, ঠিক আছে? নদীর প্রস্থ হচ্ছে ডি। তো আমরা নর্মালি কি করি, নদীর দুইটা ব্যাগ দেওয়া থাকে, একটা হচ্ছে গিয়ে নদীতে দুইটা ব্যাগ দেওয়া থাকে, একটা হচ্ছে তোমার স্রোতের ব্যাগ। এইটা হচ্ছে স্রোতের ব্যাগকে সাধারণত কি দ্বারা প্রকাশ করা হয়? স্রোতের ব্যাগকে সাধারণত ইউ দ্বারা প্রকাশ করা হয়, এবং তোমার সাঁতারুর ব্যাগ বা নৌকার ব্যাগ, যেটা, এটাকে বলা হয় ইউ দ্বারা প্রকাশ করা, ভি দ্বারা প্রকাশ করা হয়, বা যে কোনো একটা দিয়ে যে কোনো একটা প্রকাশ করা যায়, সমস্যা নাই। আচ্ছা, স্রোতের বেগকে আমরা ভি দ্বারাই প্রকাশ করলাম, আর তোমার সাঁতারুর বেগকে ইউ দ্বারা প্রকাশ করলাম, সমস্যা নেই, একটা হইলে হইলো। এটাকে স্রোতের বেগটাকে ভি দ্বারা প্রকাশ করা, এরকম হয় যদি হয়। তাহলে আমাদের আগে একরকম ম্যাথ ছিল যে এই নৌকাটাকে বা সাঁতারুটা যদি সোজাসুজি পাড়ি দিতে চায়, নদীটাকে সোজাসুজি পাড়ি দিতে চায়, তাহলে তাকে কত কোণে নৌকা চালাতে হবে, এরকম একটা ম্যাথ থাকতো না সব সময়? যে স্রোতের বেগ এইদিকে দেওয়া থাকতো, এবং স্রোত এবং নৌকার বেগ দেওয়া, নৌকার মধ্যবর্তী বেগের মধ্যবর্তী কোণটা দেওয়া থাকতো, এরকম মনে করে 120 ডিগ্রি দেওয়া থাকতো, এবং বলা হয়তো না, না এটা দেওয়া থাকতো না, সরি, এটা দেওয়া থাকতো না। বলা হয়তো যে নৌকাটাকে কোন দিকে চালাইলে আমার এই নৌকাটা সোজাসুজি ওই পাড়ে গিয়ে পৌঁছাবে, এরকম ম্যাথ থাকতো। তো আমার এই কোনটাকে বের করতে হইতো তখন। তখন আমরা কি করতাম, আমরা ধরে নিতাম তোমার নৌকার বেগ হচ্ছে তোমার ইউ, এবং তোমার স্রোতের বেগ ভি ধরে নিতাম। তারপর হচ্ছে গিয়ে যে ভ্যালুগুলো দেওয়া থাকতো ওইখান থেকে ক্যালকুলেশন করে এইভাবে বের করতাম যে এদের মধ্যবর্তী কোণটা কত, ঠিক আছে? তো এখানে বের করার সময় একটা জিনিস আমরা খেয়াল করেছি, যে এই যে এক সেকেন্ড, আমি একটু দেখি। এইটা ধরো তোমার স্রোতের বেগ ভি, আর এটা সাঁতারু অথবা নৌকার বেগ ইউ, ঠিক আছে? এরকম যখন বলা হইতো আমাকে নৌকাটা মানে নদীটা সোজাসুজি পার হইতে হবে, যখন আমাকে বলা হইতো নদীটা সোজাসুজি পার হইতে হবে, তখন আমরা এই যে এই বরাবর আমাকে নৌকাটা যাইতে হবে। কিন্তু যদি সোজাসুজি পার হওয়ার জন্য তুমি যদি এই বরাবর নৌকাটা চালানো শুরু করে ফেলো, ডিরেক্ট যদি এইদিকে চালানো শুরু করো, তাহলে তুমি কখনো এই পারে পৌঁছাতে পারবা? পারবে না, কারণ সেই স্রোতের বেগ তোমাকে ঠেলে এইদিকে নিয়ে চলে আসবে, এইদিকে বাঁকা পথে নিয়ে চলে আসবে, ঠিক আছে? এই লাইনটা যদি ধরে দেখানো যেত, মানে সোজা যদি চলা শুরু করে দাও, তাহলে তোমাকে স্রোতের বেগ ঠেলে তোমাকে এই বরাবর নিয়ে চলে আসবে, ঠিক আছে? এইদিকে গিয়ে তুমি এইখানে কোনো একটা বিন্দুতে পৌঁছাবা। তার মানে আমাকে কি করতে হবে, আমাকে এমন ভাবে যাত্রা শুরু করতে হবে, এমন একটা কোণে যাত্রা শুরু করতে হবে, এই দিক থেকে যদি একটা কোণে যাত্রা শুরু করি, তাহলে দেখা যাবে স্রোতের বেগ ঠেলে 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 আস্তে আস্তে আমাকে ঠিক সোজাসুজি বিন্দুতে আমাকে পৌঁছে দিবে। তখন এই টাইপের ম্যাথ করার সময় আমরা কি করতাম, আমরা ধরতাম যে এইখানে যে এরকম হচ্ছে এটা হচ্ছে তোমার নৌকার বেগ, আর এটা হচ্ছে তোমার আর স্রোতের বেগ, এবং এদের লব্ধি বেগটা মনে করতাম এই বরাবর ক্রিয়া করতেছে। তো লব্ধি বেগটা যদি এই বরাবর ক্রিয়া করে, তাহলেই তো আমার এখান থেকে এই ঠিক সোজাসুজি বিন্দুতে এখানে যাওয়া পসিবল, ঠিক আছে?
সো আমাদের যেটা বলা হয় নাই সেটা হচ্ছে গিয়ে তোমার আমার যে এই যে আমরা ভাবতাম যে স্রোতের বেগটা সরি নৌকার বেগটা শুধু এই দিকেই যাচ্ছে, নৌকার বেগটা শুধু এই দিকেই যাইতো না, নৌকার বেগের দুইটা উপাংশ থাকতো। নৌকার বেগের দুইটা উপাংশ কোন দিকে ক্রিয়া করতো? একটা হচ্ছে তার এই যে এই বরাবর যে যাচ্ছে সেটা তির্যক বেগ, তার এই বরাবর একটা উপাংশ থাকতো, মানে স্রোতের দিকে একটা উপাংশ থাকতো, এবং তার আরেকটা উপাংশ থাকতো তোমার এই লম্ব বরাবর, এই নদীর প্রস্থ বরাবর, নদীর প্রস্থ বরাবর একটা উপাংশ থাকতো, এবং তার এই যে স্রোতের দিকের বরাবর একটা উপাংশ থাকতো। এই জিনিসটা হচ্ছে কি তোমার আমরা কালকের কাছে বলছিলাম যে নদীর তীর বরাবর বা নদীর এই যে এই ডিরেকশন বরাবর, আমি যেটা চিত্রে এঁকে দেখাচ্ছি, এই ডিরেকশন বরাবর দুইটা বেগ কাজ করে। একটা হচ্ছে ওই তোমার স্রোতের বেগ ভি, আর একটা হচ্ছে তোমার ওই নৌকার বেগ বা সাঁতারুর বেগের উপাংশটা, মানে অনুভূমিক উপাংশ যেটা, সেটাও কাজ করে এইদিকে। যখন নৌকাটা হচ্ছে কি তোমার ঠিক বিন্দুতে খাড়া এই বরাবর যাইতে চায়, এই বরাবর যখন যাইতে চায়, তখন হচ্ছে কি তোমার এই দিকে তার শুধুমাত্র লম্বাংশটা কাজ করে, লম্বের যে উলম্ব যে উপাংশটা ওইটা কাজ করে, তার অনুভূমিক উপাংশটা তখন আর কাজ করে না যখন নৌকাটা হচ্ছে এই বরাবর যাইতে চায়। এই বরাবর কি হয়, মানে নৌকাটা মনে করো এই বরাবর যাত্রা শুরু করছে, তাহলে এই বরাবর তার কোনো উপাংশ থাকে না, তখন ইউ cos 90 ডিগ্রি, ইউ cos 90 ডিগ্রি বলে কত, 0। এই বরাবর তার কোনো উপাংশ থাকে না, এই বরাবর তার উপাংশটা চলে যায়। ঠিক আছে? সো আমাদের আমি একটু সিম্পলিফাই করি, ফিজিক্সে তো তোমরা অনেক পড়ে আসছো। যদি আমি মানে দুইটা জিনিস আছে, নদী দুই ভাবে পার হওয়া যায় নদী নৌকার ম্যাথের ক্ষেত্রে এখানে আমরা দেখবো একটা হচ্ছে তোমার ক্ষুদ্রতম দূরত্ব কোনটা, এর থেকে ক্ষুদ্রতম দূরত্ব হওয়া সম্ভব এই নদী প্রস্থ ছাড়া? সম্ভব না। নদী প্রস্থ ডি, এটি হচ্ছে ক্ষুদ্রতম দূরত্ব, আর একটা হচ্ছে ক্ষুদ্রতম সময়। এই দুইভাবে নদী পার হওয়া যায়, একটা হচ্ছে ক্ষুদ্রতম দূরত্ব আর একটা হচ্ছে ক্ষুদ্রতম সময়। এখন হচ্ছে আমরা ক্ষুদ্রতম দূরত্ব তো জানি, ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে কি তোমার ক্ষুদ্রতম দূরত্বে যাওয়ার জন্য তোমাকে এমন একটা ডিরেকশনে নৌকাটা চালাইতে হবে যাতে তোমার লব্ধিটা, নৌকার বেগ এবং স্রোতের বেগের লব্ধিটা এই বরাবর কাজ করে, এই বরাবর কাজ করে, এরকম চালাইতে পারলেই আমি আমার ইয়েতে যাব। তো এই ক্ষেত্রে লব্ধিটা কত হয় বলতো, এটা যদি হয় এদিক বরাবর যদি হয় ইউ সরি ভি, এদিক বরাবর যদি ভি হয় আর এদিক বরাবর যদি ইউ হয়, তাহলে লব্ধিটা কত হবে, এইদিকে যেহেতু ইউ তার মানে এইটাও ইউ, এইটাও ইউ হবে। ঠিক আছে, এটা ইউ এটা ভি, তাহলে লব্ধিটা হবে তোমার, এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, লব্ধিটা হবে তোমার ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ যেহেতু, সো এইটাই আমরা এখানে বের করছি সোজাসুজি পাড়ি দেওয়ার ক্ষেত্রে যে সূত্রটা। আচ্ছা, এটা আমি আবার দেখাবো ম্যাথের সময়। আর আরেকটা কেস হইতে পারে, সেটা হচ্ছে তোমার ক্ষুদ্রতর সময়ে, মানে হচ্ছে কি এই নদীটা যখন আমি পাড়ি দিব তখন সবচেয়ে কম সময় যেতে পারবো। কারণ আমরা টাইম বের করি কিভাবে, টাইম আমরা এইভাবে বের করি, টাইম ইজিক্যাল হচ্ছে তোমার ডি বাই এই যে এই বরাবর দূরত্ব কত, এই বরাবর দূরত্ব হচ্ছে তোমার ডি, প্রস্থটা হচ্ছে ডি, ডি বাই লব্ধি বেগ ডাব্লিউ। এখন হচ্ছে কথা হচ্ছে কি তোমার এই যে ইয়েটা নৌকা নদীটা মানে নদীটা পার হচ্ছি আমরা, এই নদীতে পার হইতে কোন বেগটা ক্রিয়া করতেছে বলতো, কোন বেগটা ক্রিয়া করতেছে? এইদিকে যাচ্ছে ইউ সরি এইদিকে যাচ্ছে ভি, বারবার একটা কথা বলে ফেলি, এটা এইদিকে যাচ্ছে স্রোতের বেগ, আর আরেকটা হচ্ছে তার উপাংশ, মানে কোনটা, এই যে সাঁতারু বা নৌকার বেগের উপাংশ ইউ কজ আলফা, এই দুইটা জিনিস হচ্ছে এইদিকে কাজ করতেছে। তার মানে এরা কি তোমার নদীটা পারাপারে কোনো কাজ করতেছে? নদী পার হইতে হলে তো আমাকে এইদিকে যেতে হবে, এইদিকে পার হইতে এরা কি কোনো কাজ করতেছে? এরা কোনো কাজ করতেছে না। তাহলে নদী পারাপারে আমাকে কে ভূমিকা রাখতেছে? নদী পারাপারে আমাকে ভূমিকা রাখতেছে ইউ সাইন আলফা। ইউ সাইন আলফাটা কে? সাইন আলফাটা হচ্ছে তোমার নদীর পার বরাবর, নদীর এই যে প্রস্থ বরাবর সাঁতারু অথবা নৌকার বেগের উপাংশ। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে কি আমার নদী পারাপারে কাজ রাখে, ক্রিয়া করে। সো আমরা সহজ ভাষায় আমরা টি ইজিক্যাল লিখতে পারি ডি বাই ইউ সাইন আলফা। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, এই সূত্রটা কিন্তু আমরা আমাদের বইয়ে নাই, বা আমরা এটা তেমন একটা দেখি নাই, ডি বাই ইউ সাইন আলফা, এইটাই হচ্ছে মেইন সূত্র। কি কেন, কারণ হচ্ছে কি তোমার নদীটা পার হইতে, এই যে নদীটা এখানে পার হচ্ছে, এখানে পার হইতে ভি বা ইউ কজ আলফা এরা কোনো ভূমিকা রাখতেছে না, ভূমিকা রাখতেছে ইউ সাইন আলফাটা, কারণ লম্ব বরাবর সেই কাজ করতেছে, তো তাকেই নিতে হবে আমাকে। এখন হচ্ছে কি তোমার সাইন আলফার ভ্যালু সর্বোচ্চ কত হইতে পারে? সাইন আলফার ভ্যালু হতে পারে, যদি আলফা ইজ 90 ডিগ্রি হয় তাহলেই সাইন আলফার ভ্যালু সর্বোচ্চ হইতে পারে। এখন এইখানে যদি হাইয়েস্ট নাম্বার পাই, এই নিচের অংশ যদি হাইয়েস্ট নাম্বার পাই, তাহলে তো টাইম ইজ ইকুয়াল টু মিনিমাম হবে, রাইট? বুঝতে পারতেছো তো এটা, যেহেতু এটা হচ্ছে তোমার হরে আছে,
তো হরটা যত বড় হবে এই টিটা তত ছোট হবে। তাহলে টি মিনিমামের জন্য আমার এইটা জিনিসটা সবচেয়ে বড় হইতে হবে। এবং সাইনের সর্বোচ্চ মান কত? সাইনের সর্বোচ্চ মান হচ্ছে 1 যখন হচ্ছে গিয়ে তোমার আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়। তার মানে টি মিনিমাম ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার ইউ বাই ডি, সরি ডি বাই ইউ। ডি বাই ইউ, কারণ সাইন আলফার ভ্যালু সর্বোচ্চ 1 হইতে পারে। ঠিক আছে? সো এখন হচ্ছে গিয়ে তুমি তাহলে চিন্তা করো কখন আমি সবচেয়ে কম সময় দিতে পারবো, যখন হচ্ছে স্রোতের বেগ এবং এই নৌকার বেগের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হবে। তার মানে যদি আমি এই বরাবর নৌকাটা খাড়া বরাবর চালানো শুরু করে ফেলি, তাহলে দেখা যাবে যে আমি এই বিন্দুতে ঠিকভাবে পৌঁছাতে পারবো না, এখানে পৌঁছাতে পারবো না, কিন্তু এইখানে কোথাও পৌঁছাবো, কিন্তু কম সময়ে পৌঁছাবো। ঠিক আছে? এটাকে বলা হয় ক্ষুদ্রতম সময়। তো ক্ষুদ্রতম সময়ে যাওয়ার জন্য আমি যদি কম সময় পার হইতে চাই তাহলে কোন বরাবর যাব? এই বরাবর সোজা 90 ডিগ্রি কোণে চালানো শুরু করব। আর আমি যদি সবচেয়ে কম দূরত্বে যাইতে চাই, সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করতে চাই, তাহলে আমি এই বরাবর কোথাও চালানো শুরু করব, যাতে আস্তে আস্তে আমি এই বিন্দুতে এসে পৌঁছতে পারি। তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কম দূরত্বেই তো কম সময়ে যাওয়া পসিবল, এইদিকে দেখো দূরত্ব বেশি, এইদিকে কিন্তু দূরত্ব বেশি, কিন্তু এইদিকে দূরত্ব কম, কিন্তু সময় লাগতেছে এইদিকে কম। এটার কারণটা কি বলতো? কারণ এইদিকে দূরত্ব বেশি হইলেও এইদিকে তোমার স্রোতের বেগও হেল্প করবে, এটাকে এখানে নিয়ে যাইতে স্রোতের বেগও হেল্প করবে এবং তাড়াতাড়ি পৌঁছে যাবে এখানে। ঠিক আছে? কিন্তু এই দিক থেকে যাত্রা শুরু করলে স্রোতের বেগের বিপরীত দিকে কিছুটা বেগ দিতে হয়। তুমি হয়তো এখানে গিয়ে পৌঁছাবা, তুমি ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাবা, কিন্তু টাইম বেশি লাগবে। বুঝা গেছে কথা? এখন আমরা ম্যাথে শুরু করি। যেমন এই ফার্স্ট এই কথাগুলো বলছি কারণ এই ম্যাথগুলোতে এটা কাজে লাগবে। তো আমরা যদি সামারি করি, সামারি করার দরকার নেই, এখানে বুঝতে পারবা। একটি নৌকা টি সময়ে একটি নদী সোজাসুজি পাড়ি দিতে পারে, সোজাসুজি পাড়ি দিতে পারে টি সময়ে, এবং টি1 সময়ে স্রোতের অনুকূলে সমান দূরত্ব অতিক্রম করতে পারে। আবার খেয়াল করো কি বলতেছে, একটা নৌকা হচ্ছে কি তোমার টি সময়ে একটি নদী সোজাসুজি পাড়ি দিতে পারে এবং টি1 সময়ে স্রোতের অনুকূলে সমান দূরত্ব অতিক্রম করে। কার সমান দূরত্ব অতিক্রম করে? এই নদীর প্রস্থের সমান দূরত্ব অতিক্রম করে টি1 সময়ে স্রোতের অনুকূলে। ঠিক আছে? তাহলে হচ্ছে কি শান্ত নদীতে নৌকার বেগ ইউ এবং স্রোতের বেগ ভি হলে দেখা হচ্ছে আমাকে এই টি এবং টি1 এর অনুপাতটা হচ্ছে √ইউ প্লাস বি √ইউ মাইনাস বি। সো মনে করো হচ্ছে কি তোমার স্রোতের অনুকূলে মনে করো এই হচ্ছে নদী, তো স্রোতের অনুকূলে সে এখান থেকে এটা হচ্ছে ডি দূরত্ব মনে করো। স্রোতের অনুকূলে মানে বুঝো তো, এইদিকে স্রোতের বেগও এইদিকে, তোমার নৌকার বেগও এইদিকে। সে মনে করো হচ্ছে এই দূরত্বটা, এই ডি ডিস্টেন্সটা স্রোতের অনুকূলে কত সময় লাগছে? টি1 সময় লাগছে যাইতে। আর সে হচ্ছে সোজাসুজি পাড়ি দিতে চাচ্ছে, নৌকা সোজাসুজি পাড়ি দেওয়ার ক্ষেত্রে তার টাইমটা লাগছে তোমার টি। বুঝা গেছে এই দুইটা কেস? সো প্রথম কেসে নদীর প্রস্থ যদি ডি একক হয়, তাহলে নৌকাটি যেহেতু সোজাসুজি পাড়ি দিতে চায়, সোজাসুজি পাড়ি দিতে হলে আমরা কি জানি? সোজাসুজি পাড়ি দেওয়ার ক্ষেত্রে এই লব্ধি বেগের সাথে স্রোতের বেগের কোণ কত? লব্ধি বেগের সাথে স্রোতের বেগের কোণ হচ্ছে কি তোমার 90 ডিগ্রি হয়, আমরা এটা জানি। আর এই স্রোত এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণটা ধরো আলফা। ঠিক আছে? যেহেতু আমরা স্রোতের বেগের সাথে লব্ধি বেগের দিক বের করতেছি, সো স্রোতের বেগটা একা থাকবে আর বাকিটার সাথে ইউ sin আলফা ডিভাইড বাই ভি প্লাস ইউ cos আলফা বসবে, আর এখানে tan 90 ডিগ্রি বসবে। ওই যে tan থিটা ইজ ইকুয়াল টু পি sin আলফা ডিভাইড বাই সরি কিউ sin আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ cos আলফা যেটা শিখছিলাম ওইটাই ইউজ করছি আর কি। সো এখানে tan 90 ডিগ্রি মানে কি 1/0। সো এখান থেকে লেখা যায় b প্লাস ইউ cos আলফা ইকুয়াল টু 0, অর্থাৎ ইউ cos আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি। এটাকে আমরা রেখে দিলাম একটা সূত্র বানায়। আমরা জানি সোজাসুজি পাড়ি দেওয়ার ক্ষেত্রে আমাদের লব্ধিটা হবে ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2uv cos আলফা। এখন আমরা এই যে ইউ cos আলফার ভ্যালুটা দেখছি মাইনাস বি, ইউ cos আলফার ভ্যালুটা মাইনাস বি দিছি, সো দেখছি তো 2v ইনটু মাইনাস বি হবে তোমার 2 মাইনাস 2v স্কয়ার, সো v স্কয়ার মাইনাস 2v স্কয়ার হচ্ছে তোমার মাইনাস b স্কয়ার। তো লব্ধিটা হবে ইউ স্কয়ার মাইনাস বি স্কয়ার। দেখো আমরা সূত্র দিয়েও লব্ধি বের করে দেখলাম, আবার আমি যে একটু আগে দেখাইছিলাম এইভাবেও কিন্তু লব্ধিটা দেখতে পারছো, যে তোমার এই বরাবর যদি ইউ হয়, এই বরাবর যদি ভি হয়, তাহলে এই লব্ধিটা হয় √ইউ স্কয়ার মাইনাস বি স্কয়ার। ঠিক আছে? আমরা পিথাগোরাস দিয়ে দেখাইতে পারি, আবার আমাদের ভেক্টরের যে সূত্র জানা আছে সেটা দিয়েও আমরা দেখাইতে পারি যে সোজাসুজি পাড়ি দেওয়ার ক্ষেত্রে তোমার নৌকা এবং স্রোতের বেগের লব্ধি বেগ হচ্ছে √ইউ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে নদীর প্রস্থ যদি ডি হয়,
তাহলে এই প্রস্থ অতিক্রম করতে তার কত সময় লাগবে? d ইজ ইকুয়াল টু লাগবে তোমার এই লব্ধি বেগ এবং সময়ের গুণফল। ঠিক আছে, আমরা জানি s ইকুয়াল টু vt, সো নদী প্রস্থ d ইজ ইকুয়াল টু দূরত্ব বেগ ইনটু সময়, অর্থাৎ রুট ওভার u স্কয়ার মাইনাস v স্কয়ার ইনটু t। এটাই বলছে, রাইট? নদীটা সোজাসুজি পাড়ি দেওয়ার ক্ষেত্রে t সময় লাগে, এটা বলছিল না? সো এটা এই জন্য আমি নদীর প্রস্থ d ইজ ইকুয়াল টু লিখছি এটা। এখন বলছে সেকেন্ড কেসটা, স্রোতের অনুকূলে লব্ধি বেগ কত হবে? স্রোতের অনুকূলে আমরা এটা ইয়ে থেকেই পড়ে আসতেছি, 9-10 থেকেই পড়ে আসতে, 9-10 কি বলতেছি, এরও আগে থেকে যখন প্রশ্ন দেওয়া থাকতো স্রোতের অনুকূলে মানে কি নৌকার বেগ এবং লব্ধি বেগের যোগফল হবে। কারণ এইদিকে দেখো স্রোতের অনুকূল মানে কি এইদিকে নৌকার বেগ, আবার এইদিকেই স্রোতের বেগ। সো স্রোতের অনুকূলে লব্ধি বেগ হবে তোমার u প্লাস v। আর স্রোতের প্রতিকূল যদি হয়, প্রতিকূল মানে হচ্ছে কি স্রোত এইদিকে যাচ্ছে আর তুমি নৌকা চালিয়ে এইদিকে যাচ্ছ, তাহলে প্রতিকূলে হচ্ছে কি নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, এটা হচ্ছে লব্ধি বেগ তখন। তাহলে একটা জিনিস বলো, যদি নৌকাটা একবার এইদিকে যায়, এইদিকে যদি সে স্রোতের বেগে যায়, তাহলে বিপরীত দিকে আসার সময় সে স্রোতের, যাওয়ার সময় যদি স্রোতের অনুকূলে যায় তাহলে আসার সময় সে স্রোতের প্রতিকূলে আসবে। ঠিক আছে, স্রোত তো সবসময় একই দিকে প্রবাহিত হয়, এদিকে তো আর প্রবাহিত হওয়া শুরু করবে না তখন। তো বলছে যে এই নদীর প্রস্থের সমান দূরত্বই অতিক্রম করে সে, তাহলে অতএব আবার d লেখা যায় u প্লাস v ইন্টু t1, মানে t1 সময়ে সে এই d দূরত্বটা যাচ্ছে কিভাবে? স্রোতের অনুকূলে। তাহলে আমরা উভয় পক্ষ থেকে সমান করে লিখতে পারি, একটা d রুট ওভার u স্কয়ার মাইনাস v স্কয়ার ইন্টু t, আর একটা হচ্ছে তোমার u প্লাস v ইন্টু t1। সো এই দুটোর অনুপাত বের করো, t is to t1, t দ্বারা t1 কে ভাগ করলে আসবে u প্লাস v ডিভাইড বাই রুট ওভার u স্কয়ার মাইনাস v স্কয়ার। আচ্ছা, এই u প্লাস v টাকে লেখা যায় রুট ওভার u প্লাস v হোল স্কয়ার, লেখা যায় না? এই রুট ওভার স্কয়ার তো কাটা চলে যাবে, সো এটাকে লেখা যায় রুট ওভার u প্লাস v হোল স্কয়ার। আর u স্কয়ার রুট ওভার u স্কয়ার মাইনাস v স্কয়ার কে লেখা যায় একভাবে রুট ওভার u প্লাস v ইনটু রুট ওভার u মাইনাস v, এভাবে লেখা যায় না? এই রুট ওভার u প্লাস v আর রুট ওভার u প্লাস v একটা কাটা যাবে, উপরে থাকবে জাস্ট রুট ওভার u প্লাস v আর নিচে থাকবে রুট ওভার u মাইনাস v। অতএব t is to t1 is equal to root over u plus v is to u minus v। বুঝা গেছে? ওকে, এখন হচ্ছে এই ম্যাথ 13-এ, 13টা একটু জটিল না, একটু একটা জিনিস বুঝতে হয়, এখানে কথার একটা পেচ আছে। একজন সাঁতারু আড়াআড়ি ভাবে t1 সময়ে একটি নদী পারাপার হয়। এই যে পারাপার কথাটা বলছে, এখানেই ঝামেলাটা। পারাপার মানে কি? পারাপার মানে হচ্ছে সে একবার গেছে আবার ফিরে আসছে, এইটাকে বলা হয় পারাপার। জাস্ট পার না, সে পারাপার হয়েছে, দ্যাট মিন্স একবার গেছে আবার ফিরে আসছে। তাহলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? সে 2d দূরত্ব অতিক্রম করছে। ঠিক আছে, সোজাসুজি। আড়াআড়ি ভাবে মানে কি? আড়াআড়ি ভাবেই মানে সোজাসুজি t1 সময় নদী পারাপার হয়েছে। সো আমরা আবার জানি, একটু আগেই দেখছি তোমার যেহেতু তার ইয়েটা এই একবার গেছে এবং একবার আইতে তার t1 সময় লাগছে, রাইট? এখানে যাইতে এবং আসতে তার t1 সময় লাগছে। তাহলে তার টোটাল ডিসটেন্স কত? ডিসটেন্স হচ্ছে তার 2d, তার টোটাল ডিসটেন্স হচ্ছে 2d এবং তার সময় লাগছে t1। তাহলে তার ব্যাগ কত? তার ব্যাগটা ছিল কত? তার ব্যাগ হচ্ছে তোমার এই w ব্যাগটা, আসার সময় w ব্যাগ, যাওয়ার সময় w ব্যাগ। ঠিক আছে, ব্যাগ তো একই থাকবে, কারণ হচ্ছে কি তোমার যদি কি বলবো, হ্যাঁ, মনে করো এই পারে আছো, এই পারে যদি যাত্রা শুরু করো, তাহলে এই পার থেকে যদি যাত্রা শুরু করো, স্রোতের বেগ তো এইদিকে যাচ্ছে, তুমি নৌকা নিয়ে এইদিকে যাত্রা শুরু করছো, তাহলে এই দুইটা লব্ধি বেগটা হবে এই বরাবর। ঠিক আছে, তো আসার সময় কি হবে? আসার সময় হবে সেম কাহিনী, স্রোত এইদিকে প্রবাহিত হচ্ছে, তুমি নৌকাটা নিয়ে মনে করো এই দিক দিয়ে যাচ্ছ, তাহলে লব্ধি বেগটা হবে এইদিকে। সো লব্ধি বেগ দুই ক্ষেত্রেই সমান হবে আলটিমেটলি। ঠিক আছে, সো লব্ধি বেগ নিয়ে আমাদের চিন্তা নেই। তাহলে আমার টোটাল ডিসটেন্স হচ্ছে 2d, 2d is equal to কি হবে? 2d is equal to হবে তোমার w into t। আচ্ছা, এখানে w is equal to t, এই t টা কি? এই t টা হচ্ছে t1। এই 2d তো আমার প্রশ্নে বলা হচ্ছে t1, এইজন্য আমি এখানে দেখো ইউজ করছি t1 ডিভাইড বাই u স্কয়ার মাইনাস v স্কয়ার ইনটু t1 ডিভাইড বাই 2। কেন 2 টা আসছে? আমি এখানে 2d ছিল। আচ্ছা, এখানে যদি 2d থাকতো তাহলে এই 2 টা এখানে থাকতো না। ঠিক আছে, আমি জাস্ট d টা বের করতেছি। তো মেইন কথা ছিল এটা, 2d is equal to w t1, এটা ছিল। তাহলে d is equal to কি হবে? w t1 divided by 2।
আর ডাব্লিউটা কি, ডাব্লিউটা হচ্ছে রুট ওভার ইউ স্কয়ার মাইনাস বি স্কয়ার। একটু আগের মেতেই দেখছো, সোজাসুজি পাড়ি দেওয়ার ক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা তোমাদের মুখস্থ করে নিতে হবে মোটামুটি, মানে যখনই দেখবা সোজাসুজি পাড়ি তার মানে লব্ধি বেগ হচ্ছে রুট ওভার ইউ স্কয়ার মাইনাস বি স্কয়ার। স্কয়ারটা ইউটা হচ্ছে তোমার নৌকার বেগ বা সাঁতারুর বেগ, আর ভিটা হচ্ছে তোমার স্রোতের বেগ। এবং সবসময় ইউটা ভি এর চেয়ে বড় হয়। আর ইউটা যদি ভি এর চেয়ে বড় না হয় তাহলে নৌকাটা তুমি নদীটা সোজাসুজি পার হইতে পারবে না। আমাদের একটা ম্যাথও আছে এটা প্রুফ করতে, 17 নম্বর ম্যাথটাই বলছে যে যদি নৌকার বেগ স্রোতের বেগের চেয়ে বেশি না হয় তাহলে কিন্তু সে সোজাসুজি কখনোই পার হইতে পারবে না নদীটা। এটা আমরা প্রুফ করে দেখাইবো একটু পরে। সো এইটা ছিল ফার্স্ট কেস। এখন সেকেন্ড কেসটা কি বলতেছে, সেকেন্ড বলছে তীরের সমান্তরালে নদীর প্রস্থের সমান দূরত্ব গিয়ে ফিরে আসতে মোট সময় t2 লাগে, মোট t2 সময় লাগে। সাঁতারের বেগ u এবং স্রোতের বেগ v হলে প্রমাণ করা যায় t1:t2 root over u square minus v square is to root just u। সো দেখো সেকেন্ড কেসটা কি বলতেছে, তীরের মানে সমান্তরালে, তীর কোনটা, এই তো তীর, এইভাবে আমাকে বলতেছে যে তুমি এই নদীর প্রস্থের সমান দূরত্ব, মনে করো এই নদীর প্রস্থের সমান দূরত্ব হচ্ছে এতটুকু, এতটুকু যে আবার ফিরে আসতে, এতটুকু যে ফিরে আসতে তার মোট কত সময় লাগছে, তার লাগছে t2 সময়। তাহলে সে আবার কতটুকু দূরত্ব অতিক্রম করলো, সে আবার 2d ডিসটেন্স অতিক্রম করছে, রাইট, সে আবার 2d ডিসটেন্স অতিক্রম করছে। না এটা এক সেকেন্ড, হ্যাঁ আবার সে 2d ডিসটেন্স অতিক্রম করছে, এই যে নদীর প্রস্থের দূরত্বের সমান, এইদিকে d পরিমাণ গেছে আবার এইদিকে d পরিমাণ আসছে, কিন্তু আমার এই যাওয়া আসায় মোট সময় লাগছে t2, ঠিক আছে। তো যাওয়া আসে যদি t2 সময় লাগে তাহলে সে যদি যাইতে যদি স্রোতের অনুকূলে যায় তাহলে আসতে কিভাবে যাবে, আসবে স্রোতের প্রতিকূলেই তো আসবে, কারণ হচ্ছে কি তোমার নদীর স্রোত তো একদিকে প্রবাহিত হচ্ছে, যাইতে মনে করলাম সে স্রোতের অনুকূলে গেছে, আসতে তার লাগবে স্রোতের প্রতিকূলে আসবে। তাহলে আমরা t2 সময় লিখতে পারি এরকম, এখানে একটা লাইন স্কিপ করা আছে, হয়তো এইভাবে লিখতে পারো t প্রাইম প্লাস t ডাবল প্রাইম, এইভাবে লিখতে পারো t2 ইজিক্যালি এইভাবে লিখতে পারো t প্রাইম প্লাস t ডাবল প্রাইম। কেন, টি প্রাইমটা ধরো হচ্ছে কি তোমার যাইতে সময় লাগছে আর আসতে মনে করো টি ডাবল প্রাইম লাগছে, তাহলে যাওয়া আসার মোট সময় কত, টি প্রাইম প্লাস টি টু প্রাইম। কারণ টি প্রাইম যেটা যাইতে যে সময়টা সেটাকে আমরা লিখতে পারি ডি বাই ইউ প্লাস বি, কারণ বলছে নদীর প্রস্থের সমান দূরত্ব যেতে হবে ডি, আর কত বেগে গেছে, সে গেছে ইউ প্লাস বি বেগে, কারণ সে স্রোতের অনুকূলে গেছে তখন ইউ প্লাস বি, এবং প্লাস হচ্ছে টি ডাবল প্রাইম, সে আসছে প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে বেগ হচ্ছে তোমার ইউ মাইনাস বি, এই যে নৌকার বেগ মাইনাস তোমার সাঁতারুর বেগ মাইনাস স্রোতের বেগ, আর ডিসটেন্সটা হচ্ছে তোমার ডি, কারণ এখানে এখানে যাইতে ডি আসতে ডি, সো টোটাল হচ্ছে কি তোমার 2d। সো t2 এখান থেকে আমরা কমন নিতে পারি, d টা কমন নিতে লিখতে পারি 1/1 প্লাস u প্লাস b প্লাস 1/1 u মাইনাস b। সো এখানে যদি একটু ক্যালকুলেশন করো তাহলে আসবে u স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু u মাইনাস b প্লাস u প্লাস b, কাটাকাটি করলে আসবে তোমার 2u ডিভাইড বাই u স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু d ইজ ইকুয়াল টু t2। অতএব d ইজ ইকুয়াল টু লেখা যায় u স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই 2u ইনটু t2, ঠিক আছে। তো এখানে d ইজ ইকুয়াল টু এইটা আর এখানে d ইজ ইকুয়াল টু এইটা, এই দুইটাকে সমান করে লেখা যায় u স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2 ইনটু t1 ইকুয়ালস টু u স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2u ডিভাইডেড বাই t2। সো t1 বাই t2 2 কাটা যাবে, t1 বাই t2 হচ্ছে তোমার u স্কয়ার বাই মাইনাস b স্কয়ার ডিভাইড বাই u ইনটু এই যে রুট ওভার u স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা নিচে থাকবে, আর এই যে u স্কয়ার মাইনাস b স্কয়ার এটাকে তো এইভাবে লেখা যায়, এটাকে রুট ওভার u স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার লেখা যায়, রাইট। সো একটা রুট ওভার u স্কয়ার মাইনাস b স্কয়ার, একটা রুট ওভার u স্কয়ার মাইনাস b স্কয়ার কাটা যাবে, থাকবে রুট ওভার u স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ টু u। ওকে, এই দুইটা ম্যাথ হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, এই জন্যই আমি লাস্ট ক্লাসে এটাতে এগুলো দেখাইনি, একটু সময় নিয়ে দেখানোর জন্য এই দুটো রাখছিলাম। আচ্ছা ঠিক আছে, তো মেইন কথাটা ছিল এরকম যে তোমার নদী, এখানে একটা কথা ছিল আমরা যদি জাস্ট নদী পারাপার বলতে জাস্ট যাওয়াটা বুঝতাম তাহলে কিন্তু ম্যাথটা মিলতো না। এখানে যে এই যে বলছে পারাপার, পারাপার মানে বুঝতে হবে যে নদীতে একবার সে গেছে আবার আসছে, ঠিক আছে, এইটাই এই ম্যাথের কথার পেজটা।
ওকে, নেক্সট ম্যাথ দেখি। কোন বিন্দু, এটা হচ্ছে কি আমরা ইয়েতে করে আসছি খুব সম্ভবত চ্যাপ্টার 8 এ। কোন বিন্দুতে ক্রিয়ারত, আগে বল দিয়ে করছিলাম, এখন ব্যাক দিয়ে করতে হবে। কোন বিন্দুতে ক্রিয়ারত ইউ ও ভি বেগদ্বয়ের লব দিয়ে হচ্ছে ডাব্লিউ, ইউ এর দিক বরাবর ডাব্লিউ এর লম্বাংশের পরিমাণ ভি হলে প্রমাণ করো যে বেগ দুটির অন্তর্গত কোণ cos ইনভার্স ভি মাইনাস ইউ ডিভাইড বাই ভি, এবং লব দিয়ে ডাব্লিউ ইজ ইকুয়াল হচ্ছে তোমার রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার প্লাস 2uv। এটা প্রমাণ করতে হবে। সো ধরি ইউ এবং ভি বেগের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে আলফা এবং তাদের লব্ধি ডাব্লিউ, যা ইউ বেগের সাথে থিটা কোণে আনত। সো ইউ এর দিক বরাবর যদি আমরা লম্বাংশ নেই, আমরা লম্বাংশ নেওয়া জানি, ইউ এর দিক বরাবর ডাব্লিউ এর লম্বাংশ হচ্ছে ডাব্লিউ cos থিটা ইজ ইকুয়াল টু ইউ cos 0 হবে, কারণ হচ্ছে ইউ এর দিক বরাবর যেহেতু নিচ্ছি, প্লাস ভি cos আলফা। ঠিক আছে, সো এই যে ডাব্লিউ cos থিটা, ডাব্লিউ cos থিটার ভ্যালু প্রশ্নে বলা যাচ্ছে ইউ এর দিক বরাবর ডাব্লিউ এর লম্বাংশের পরিমাণ হচ্ছে ভি। এই ডাব্লিউ cos থিটা যেগুলো আমরা লিখতে পারি ভি, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু দাঁড়াইলো ইউ প্লাস ভি cos আলফা। সো সেখান থেকে লিখতে পারি ভি cos আলফা ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ। সো cos আলফা ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইড বাই ভিউ, অতএব আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স v মাইনাস ইউ ডিভাইড বাই v। আমাদের একটা প্রমাণ শেষ, বেগ দুইটার অন্তর্গত কোণ বের করে ফেলছি। এখন তাদের লব্ধির নরমাল সূত্র আমরা জানি, রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা। এই যে এখানে v cos আলফা ইজ ইকুয়াল হচ্ছে তোমার v মাইনাস ইউ, এটা বসাও, v cos আলফা ইজ ইকুয়াল v মাইনাস ইউটা বসাও, তাহলে তোমার ম্যাথ মিলে যাবে। আসবে ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস 2u স্কয়ার। সো ইউ স্কয়ার মাইনাস 2u স্কয়ার কত? মাইনাস ইউ স্কয়ার। সো ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার প্লাস 2uv। শেষ। এটাই আমাকে প্রমাণ করতে বলছে। এটাও সুন্দর ম্যাথ। দেখো, কোন কণার উপর একই সময়ে নির্দিষ্ট কোণে ক্রিয়াশীল ইউ ও ভি বেগের লব দিয়েছে ডাব্লিউ। মনে করে কোন একটা কণার উপর নির্দিষ্ট কোণে ক্রিয়াশীল দুইটা বেগ হচ্ছে ইউ এবং ভি, এদের লব দিয়েছে ডাব্লিউ। আর দেখা হচ্ছে ভি কে বিপরীতমুখী করে, এই মনে করা হচ্ছে ইউ এবং ভি কাজ করতেছে, তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা ধরলাম আমি। আর পরের কেসে বলতেছে আমাকে এই যে ভিটাকে যদি আমরা রিপ্লেস করে ফেলি এই ডাব্লিউ স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইড বাই ভি দিয়ে, এবং তার ডিরেকশনটাকে যদি আমরা চেঞ্জ করে দেই, আলফা ছিল আগে, এখন যদি ডিরেকশনটাকে মানে বিপরীত করে দেই, তাহলে দেখা যেতে হবে আমার লব্ধির মান একই থাকে। এটা যে লব্ধি ছিল ডাব্লিউ, মনে করলে এখানে ডাব্লিউ লব্ধি হয়, আমাকে দেখাইতে হবে এখানে যে নতুন লব্ধিটা হবে, নতুন লব্ধিটা মনে করো ডাব্লিউ প্রাইম, আমাকে দেখাইতে হবে ডাব্লিউ প্রাইম এবং ডাব্লিউ সমান, এটা দেখাইতে হবে। তো প্রথম কোয়েশ্চেন অনুসারে লেখা যায়, প্রথম শর্ত অনুসারে লেখা যায় ইউ এবং ভি বেগের লব্ধি ডাব্লিউ হলে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি আলফা হয়, তাহলে ডাব্লিউ স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা। তো এখান থেকে 2uv cos আলফা ইজ ইকুয়াল লেখা যায় ডাব্লিউ স্কয়ার মাইনাস ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার, একটা ইকুয়েশন দিয়ে রেখে দাও। এখন সেকেন্ড কেসে চলে আসি, এন্ড ভি কে যদি বিপরীতমুখী করে তার স্থলে ডাব্লিউ স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইড বাই ভি বেগ প্রয়োগ করি, তবে এই যে দুইটা বেগ হবে, আগে তাদের মধ্যবর্তী কোণ ছিল আলফা, এখন ভিটাকে তুমি ইয়ে করে ফেলছো, ডিরেকশনটা চেঞ্জ করে ফেলছো। আগে যদি তাদের মধ্যবর্তী কোণ হয় আলফা, তাহলে এখন তাদের মধ্যবর্তী কোণ হবে পাই মাইনাস আলফা, এটা আমরা জানি। এই দেখো, এই সম্পূর্ণটা পাই না, এতটুকু যদি আলফা হয় তাহলে এতটুকু হবে তোমার পাই মাইনাস আলফা। সো দ্বিতীয় ক্ষেত্রে যদি লব্ধি হয় তোমার w প্রাইম, তাহলে w প্রাইম হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, আগের তো ইউটা তো ঠিক থাকবে, ইউটাকে কিন্তু চেঞ্জ করে নিয়েছে, ইউ স্কয়ার প্লাস এখানে ভি স্কয়ার জায়গায় হবে w স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইড বাই ভি হোল স্কয়ার। ওকে, 2uv এর জায়গায় হবে w স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইড বাই ভি, cos আলফা এর জায়গায় হবে cos পাই মাইনাস আলফা। এখন ক্যালকুলেশন করো, বাকিটা হচ্ছে সব ক্যালকুলেশন। এটা cos পাই মাইনাস আলফা মানে cos 180 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে তোমার মাইনাস cos থিটা। সো এখানে মাইনাস 2u w স্কয়ার মাইনাস ইউ স্কয়ার cos আলফা ডিভাইড বাই v হবে। সো এখানে v স্কয়ার এবং v এর মধ্যে ইয়ে নাও, লসাগু নিলে v স্কয়ার লসাগু নিলে w স্কয়ার মাইনাস ইউ স্কয়ার হোল স্কয়ার মাইনাস এখানে একটা v গুণ হবে, এই 2 উপরে একটা v গুণ হবে 2uv cos আলফা w স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। এখন এখান থেকে এই অংশটুকু নিয়ে কাজ করতেছি, w স্কয়ার মাইনাস ইউ স্কয়ার যেহেতু এটা দুইটা আছে, একটা কমন নেওয়া যায়, w স্কয়ার মাইনাস ইউ স্কয়ার একটা কমন নিলে w স্কয়ার মাইনাস ইউ স্কয়ার মাইনাস 2uv cos আলফা হবে। এই যে w স্কয়ার মাইনাস ইউ স্কয়ার একটা আছে এখানে, এটা কমন নিয়ে নিছি। আর 2uv cos আলফা সমান কি বের করে রাখছি, এখানে দেখো 2uv cos আলফা ভ্যালু হচ্ছে তোমার w স্কয়ার মাইনাস ইউ স্কয়ার মাইনাস v স্কয়ার, এটা এখানে বসাই দাও। এটা বসাইলে সবকিছু কাটা যাবে, w স্কয়ার কাটা যাবে, ইউ স্কয়ার কাটা যাবে, জাস্ট থাকবে v স্কয়ার। তো এখানে নিচে থাকবে v, উপরে থাকবে v স্কয়ার, নিচে থাকবে v স্কয়ার, এরা কাটাকাটি যাবে, তো উপরে থাকবে w স্কয়ার মাইনাস ইউ স্কয়ার।
অর্থাৎ এই ইউ স্কয়ার মাইনাস ইউ স্কয়ার কাটা যাবে, ডাব্লিউ প্রাইম স্কয়ার ইজ ইকুয়াল টু ডাব্লিউ স্কয়ার, অর্থাৎ ডাব্লিউ প্রাইম ইজ ইকুয়াল টু ডাব্লিউ। ওকে, এই চ্যাপ্টারটা আসলে মুখে মুখে পড়ানো খুবই বিরক্তিকর লাগতেছে, বারবার অনেক বড় বড় ম্যাথ মুখে মুখে বলা আসলে অনেক, কি বলবো। আচ্ছা, নেক্সট ক্লাসে দেখবো না হয় একটু বোর্ড ট্রাই করা যেতে পারে। আচ্ছা, লাস্ট 10 মিনিট, এই 10 মিনিট শেষ হয়ে গেলেই তোমরা আর জয়েন করতে হবে না আজকে। আচ্ছা, এই টাইপের ম্যাথ আমরা পড়ছি ফিজিক্সে। আচ্ছা, 23 নাম্বারটা পরে দেখাচ্ছি, আগে 17 দেখাই। একটু আগে যে বলছিলাম না যে তোমার অবশ্যই যদি নৌকাটা নদী যদি আমরা সোজাসুজি পাড়ি দিতে চাই তাহলে অবশ্যই স্রোতের বেগের চেয়ে সাঁতারুর বেগ বেশি হইতে হবে। এই যে 17 নম্বর প্রশ্নটা হচ্ছে এরকম, দেখাও যে স্রোতের বেগের চেয়ে কম বেগে সাঁতরিয়ে কোনো সাঁতারু কখনোই সোজাসুজি নদী পার হতে পারবে না। বুঝা গেছে? এই মনে করো হচ্ছে নদী, যদি এইটা হচ্ছে তোমার স্রোতের বেগ, এটা হচ্ছে স্রোতের বেগ ভি, আর এটা মনে করো হচ্ছে কি তোমার সাঁতারুর বেগ। আচ্ছা, এই ম্যাথে আমি স্রোতের বেগ ইউ ধরছি, স্রোতের বেগ ইউ ধরছি আর সাঁতারুর বেগ ভি ধরছি, তাহলে আমাকে দেখাইতে হবে যে দেখবা কখনোই যদি মানে সাঁতারুর বেগ যদি কম হয়, সাঁতারুর বেগ কম হয় স্রোতের বেগের চেয়ে, তাহলে কখনোই সে নদীটা সোজাসুজি পার হইতে পারবে না। ঠিক আছে? তো স্রোতের বেগ যদি ইউ হয়, সাঁতারুর বেগ যদি ভি হয়, তাহলে আমরা লিখতে পারি, এবং তাদের মধ্যবর্তী কোণ যদি হয় আলফা, তাহলে লব্ধি বেগ লব্ধি ইউ বেগের উপর লম্ব, অবশ্যই লব্ধিটা ইউ বেগের উপর লম্ব হয়, এটা আমরা জানি, ডব্লিউটা হচ্ছে ইউ বেগের উপর লম্ব। সো আমরা এখান থেকে লিখতে পারি ওই যে জিনিসটা 10 থিটা 1090 ডিগ্রি ইজ ইকুয়াল টু ইউ sin আলফা বাই ইউ sin আলফা ডিভাইড বাই ভি প্লাস ইউ cos আলফা, যেটা করতাম আমরা, সেটাকে এইভাবে লিখতে পারো নিশ্চয়ই। এটা হচ্ছে মনে করো লব্ধি ডাব্লিউ, এইদিকে হচ্ছে তোমার স্রোতের বেগ, কি স্রোতের বেগ হচ্ছে আমি ইউ ধরছি, আর এটা হচ্ছে তোমার ভি, সাঁতারের বেগ ভি, তাদের মধ্যবর্তী কোণ কত আমি ধরছি আলফা। তাহলে আমি ইউ এর বরাবর, এই ইউ বরাবর সবগুলোর উপাংশ নিচ্ছি, ইউ বরাবর ইউ এর উপাংশ কত, ইউ cos 0 প্লাস ভি cos আলফা ইকুয়ালস টু কত হবে, ডাব্লিউ cos 90 ডিগ্রি না, ডাব্লিউ এর ইউ বরাবর লম্বাংশ হচ্ছে তোমার ডাব্লিউ cos 90 ডিগ্রি। সো ডাব্লিউ cos 90 ডিগ্রি ভ্যালু 0, সো সেখান থেকে আমরা লিখতে পারি ইউ প্লাস ভি cos আলফা ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিন্স ইউ ইজ ইকুয়াল টু মাইনাস ভি cos আলফা, সো cos আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি। ঠিক আছে? এখন দেখো cos এর মান সর্বোচ্চ কত হইতে পারে, cos এর মান সর্বোচ্চ -1 থেকে 1 হইতে পারে। সো এখানে ইউ এবং ভি এর ভ্যালুটা, ইউটা কি, ইউটা হচ্ছে স্রোতের বেগ, ইউটা হচ্ছে ইউটা হচ্ছে স্রোতের বেগ, আর ভিটা হচ্ছে তোমার সাঁতারের বেগ। যাতে এখন দেখো এই অনুপাতের দিকে খেয়াল করো, এই অনুপাতের দিকে খেয়াল করো, যদি তোমার আর স্রোতের বেগটা বেশি হয়ে যায়, স্রোতের বেগটা যদি বেশি হয়ে যায় তাহলে কি হয়, এই অনুপাতটার ভ্যালুটা ইয়ে হয়ে যায় না, 1 এর চেয়ে বড় হয়ে যাবে না। স্রোতের বেগ যদি ইউ ইজ গ্রেটার দেন ভি হয়, ইউ ইজ যদি ভি এর চেয়ে বড় হয়ে যায়, তাহলে এই অনুপাতের ভ্যালু 1 এর চেয়ে বড় হয়ে যায়। তো আমরা জানি cos এর মান কখনোই হচ্ছে তোমার 1 এর চেয়ে মানে -1 থেকে 1 এর মধ্যেই থাকবে, এটা এর লিমিট ক্রস করবে না। ঠিক আছে? এখানে যদি জাস্ট ইউটা একটু বড় হয়ে যায় তাহলে দেখা যাবে তোমার, আর এই এটা হয়ে যাবে তোমার মনে করো -2। তো আমরা জানি cos আলফা এর ভ্যালু -2 হইতে পারে না। সো এখান থেকে আমরা বুঝতে পারি সাঁতার কখনোই সোজাসুজি পার হইতে পারবে না। যদি ইউ বাই ভি ইজ গ্রেটার দেন 1 হয়, এই যে ইউ বাই ভি ইজ গ্রেটার দেন 1 হয়, তাহলে ইউ ইজ গ্রেটার দেন ভি হয়ে যাবে। ঠিক আছে? সো এখান থেকে আমরা দেখাইতে পারি যে তোমার ভি ইজ লেস দেন ইউ হলে, অর্থাৎ ভি ইজ লেস দেন ইউ মানে কি, সাঁতারুর বেগ স্রোতের বেগের চেয়ে কম হলে সাঁতারু কখনোই সোজাসুজি নদী পার হইতে পারবে না। কারণটাও এমনিতেও নরমালি দেখানো যায়। এই মনে করা হচ্ছে তোমার স্রোতের বেগ, আর এই মনে করা হচ্ছে সাঁতারুর বেগ। যদি এটা কম হয় এটার চেয়ে, তাহলে এটাকে তো সাঁতারু তো চাইবে যে তোমার নৌকা নদীটা পার হইতে। সো দেখা যাবে যে এটাকে ঠেলে এদিকে এই বরাবর নিয়ে চলে আসবে। সো এটা এখানে এসে থামবে না, এটা সোজাসুজি খাড়া আসবে, মানে বিপরীত বিন্দুতে পৌঁছতে পারবে না। আচ্ছা, এখন উপরের ম্যাটটা দেখি।
একজন লোক পশ্চিম দিক বরাবর 5 কিলোমিটার পার ঘন্টা বেগে চলছে। পশ্চিম দিক বরাবর, পশ্চিম কোন দিকে? এইদিকে, এইদিকে সে 5 কিলোমিটার ঘন্টা বেগে চলছে। বৃষ্টি সরাসরি মানে সোজাসুজি তার মাথায় 12 মিটার পার সেকেন্ড বেগে কিলোমিটার পার বেগে পড়তেছে, কিলোমিটার পার আওয়ার বেগে পড়তেছে। বৃষ্টির প্রকৃত বেগ এবং উলম্ব দিকের সাথে কত কোণে কার্যরত আছে সেটা বের করো। এটা কিন্তু বৃষ্টির প্রকৃত বেগ না। মনে করো হচ্ছে এই ব্যক্তিটা এই বরাবর চলতেছে আর তার উপর খাড়া এরকম করে বৃষ্টি পড়তেছে। সো আলটিমেটলি আমরা বৃষ্টিটা যেহেতু তার মাথার উপর এইভাবে পড়তেছে, সো আমরা বুঝতেই পারতেছি এটা হচ্ছে বৃষ্টির আসল দিক না। বৃষ্টি হচ্ছে অন্য কোনো দিকে পড়ছে, মনে করো এরকম দিকে পড়তেছে। এই জন্য এই দুইটা বেগের লব্ধিটা হচ্ছে তোমার এইটা, বুঝতেছো? সো যেহেতু হচ্ছে কি তোমার এইদিকে পশ্চিম দিকে দিছে, তো আমাকে এমন না যে আমাকে এই দিকটা পশ্চিম দিকে নিতে হবে আর এটাকে এইভাবে নিতে হবে আর লব্ধিটা এইভাবে দিতে হবে, এরকম কোনো কথা নাই। আমরা ডিরেকশনটা কি করতে পারি, এইদিকে যদি ভি হয় মানে ব্যক্তির বেগ হয় ভিএম, তাহলে আমরা এটাকে মাইনাস ভিএম করে এইদিকে নিয়ে যেতে পারি। আর বৃষ্টিটা যেহেতু খাড়া তার উপরের দিকে পড়তেছে, উপরে এখানে পড়তেছে। আর মনে করো লব্ধিটা হচ্ছে কি তোমার উলম্বের সাথে থিটা কোণ উৎপন্ন করে। উলম্বের সাথে হচ্ছে কি তোমার এই রিয়েল বেগ যেটা বৃষ্টির প্রকৃত বেগ, এই বৃষ্টির প্রকৃত বেগটা হচ্ছে কি তোমার উলম্বের সাথে থিটা ডিগ্রি কোণে ক্রিয়া করে। সো দেখো এখানে আমরা খুব সহজেই বলতে পারি যে বৃষ্টির প্রকৃত বেগ যদি VRM হয় তাহলে এবং তা উলম্ব দিকের সাথে যদি থিটা কোণে কার্যরত হয়, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু কি? এখানে দেখো একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি 5/12। সো থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 5/12। এবং বৃষ্টির প্রকৃত বেগ কি? এটা একটা দেখতেছো, তো বৃষ্টির প্রকৃত বেগটা হবে রুট ওভার, দেখো এই দুইটার মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। সো বৃষ্টির প্রকৃত বেগ হবে রুট ওভার 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার। ওকে, এটা হচ্ছে ফিজিক্স ছিল তোমাদের। ফিজিক্সে এরকম ম্যাথ থাকতো না যে বৃষ্টি যদি সোজা খাড়ার দিকে পড়ে তাহলে আমাকে কত ডিগ্রি কোণে ইয়েটা ধরতে হবে, ছাতাটা ধরতে হবে। মনে করো ব্যক্তি এদিকে চলতেছে, তাহলে বৃষ্টির হাত থেকে বাঁচতে হইলে আমাকে কত ডিগ্রি কোণে ছাতাটা ধরতে হবে। আমরা এরকম উলম্বের দিকের সাথে কোণটা বের করতাম। আর 2 মিনিট আছে, দেখি আরেকটা ম্যাথ দেখা যায়। আচ্ছা 18 নম্বর ম্যাথটা মুখে মুখে বলে দেই। এটা হচ্ছে সেম আমরা 7 নাম্বার ম্যাথ করেছিলাম লাস্ট ক্লাসে। দেখো নদীর স্রোতের দ্বিগুণ বেগে তীরের সাথে সমকোণে একটি নৌকা চলছে। তীরের সাথে সমকোণে বুঝতেছো? এই যে এই হচ্ছে তোমার স্রোতের বেগ ধরো, আর সে হচ্ছে এই সমকোণে চলতেছে। তো এটা যদি ইউ হয়, স্রোতের বেগ যদি ইউ হয়, তাহলে তার বেগ হচ্ছে 2u, এরকম বেগে চলতেছে। অপর পাড়ে যাত্রা বিন্দুর সোজা বিপরীত বিন্দু হতে এইখান থেকে সে এই বরাবর গিয়ে মানে 1.5 কিলোমিটার দূরে পৌঁছাইছে। তার মানে এতটুকু হচ্ছে তোমার 1.5 কিলোমিটার। ঠিক আছে, তার মানে কি 3/2 কিলোমিটার। এতটুকু দূরে পৌঁছেছে। নদীর প্রস্থ কত? সেম ম্যাথ আমরা লাস্ট ক্লাসে করেছিলাম। যে প্রসেসে করছি সেই প্রসেস ফলো করবা, এটা आंसर মিলে যাবে। আচ্ছা আজকে ক্লাস এতটুকুই থাকুক। এখন এই ম্যাথটা শুরু করলে শেষ করা যাবে না। সবাই তো চলে গেছে মনে হয়। ওকে, স্টপ শেয়ার।